আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পাংচুয়েশন সম্পর্কে জানবো। পাংচুয়েশনের মধ্যে যেমন ফুল স্টপ রয়েছে, কলন রয়েছে, ড্যাশ রয়েছে, হাইফেন রয়েছে, অ্যাপোস্ট্রফি রয়েছে, কোটেশন মার্ক রয়েছে, এক্সক্লেমেশন মার্ক রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে এবং সেমিকোলন রয়েছে। এগুলো প্রত্যেকটাই আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে ইনশাল্লাহ। আমরা প্রথমে আলোচনা করব পিরিয়ড অর ফুল স্টপ নিয়ে। ইংরেজি গ্রামারে পিরিয়ড অর্থাৎ এই শব্দটি মূলত আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়, আর ব্রিটিশ ইংলিশে ব্যবহৃত হয়ে থাকে ফুল স্টপ। তো এই যে পিরিয়ড বা ফুল স্টপ, এটি মূলত একটি বাক্যের সমাপ্তি নির্দেশ করে। এটি মূলত একটি দীর্ঘ বিরতির সংকেত দেয়, যার মানে হলো একটি চিন্তা বা তথ্য সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা দেখতে পাই বিবৃতিমূলক বাক্যের শেষে মূলত ফুল স্টপ ব্যবহৃত হয়, অর্থাৎ যেটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলি। ডিক্লারেটিভ সেন্টেন্স সাধারণত মানে যে কোনো সাধারণ বর্ণনামূলক বাক্য বা বিবৃতি যখন শেষ হয় তখন ফুল স্টপ বসে, এটি এর প্রধান কাজ। ফুল স্টপের প্রধান কাজই কিন্তু এটি। উদাহরণ আমরা যদি দেখি, আই অ্যাম এ টিচার, এটা কিন্তু একটি সাধারণ বাক্য। হ্যাঁ, বর্ণনামূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। উদাহরণ আরেকটি দেখতে পাচ্ছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাঁ, এটা একটা সাধারণ বাক্য, এখানে কোনো প্রশ্ন করা হয়নি। ঠিক আছে, এরকম সাধারণ বাক্যের শেষে আমরা মূলত ফুল স্টপ ব্যবহার করে থাকব। তাছাড়াও আমরা আদেশ বা অনুরোধমূলক বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে হচ্ছে ফুল স্টপ ব্যবহার করব। যখন কোনো বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ করা হয় তখন শেষে ফুল স্টপ বসে। যেমন, প্লিজ ওপেন দ্য উইন্ডো, অনুগ্রহ করে জানালাটি খুলে দিন। এখানে কিন্তু অনুরোধ করা হচ্ছে। তো এরকম যদি কোনো বাক্যে অনুরোধ বোঝায় বা উপদেশ বোঝায় বা আদেশ বোঝায়, সেক্ষেত্রে আমরা বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ ব্যবহার করতে পারি। এছাড়াও সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে অর্থাৎ আমরা ফুল স্টপ ব্যবহার করব। ইংরেজি কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ লেখার সময় ফুল স্টপ ব্যবহার করা হয়, তবে আধুনিক ব্রিটিশ ইংরেজিতে অনেক সময় এটি বাদ দেওয়া হয়, কিন্তু আমেরিকান ইংরেজিতে এটি বেশ প্রচলিত। সংক্ষিপ্ত শব্দ কিরকম, যেমন আমরা উদাহরণ যদি খেয়াল করি, ডক্টরের সংক্ষিপ্ত রূপ ডিআর। হ্যাঁ, মিস্টারের সংক্ষিপ্ত রূপ এমআর, এটা পরে কিন্তু ফুল স্টপ ব্যবহার করতে হয়। প্রফেসরের সংক্ষিপ্ত রূপ প্রফ, তারপর কিন্তু ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। তারপর আরেকটা উদাহরণ, যেমন এএম, এটার ফুল মিনিংটা হচ্ছে আনতে মানে ডিয়াম, এটা সংক্ষিপ্ত রূপ আমরা এএম, এক্ষেত্রে কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। এছাড়াও ওয়েবসাইটের ঠিকানা এবং ইমেইলের ক্ষেত্রে কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করি। ডিজিটাল যুগে ডোমেইন নাম বা ইমেইল অ্যাড্রেসের অংশগুলোকে আলাদা করতে ফুল স্টপ, যাকে আমরা ডট বলে থাকি, এটা ব্যবহার করতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি www.google.com। হ্যাঁ, এটা কিন্তু একটা ইমেইল, সরি, এটা কিন্তু একটা ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট যেহেতু, সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে ডট ব্যবহার করেছি। আদ্যাক্ষর বা নামের সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয় ফুল স্টপ। ব্যক্তির নামের সংক্ষিপ্ত রূপ লিখতে ফুল স্টপ ব্যবহার করা হয়। যেমন এখানে এমডি, অর্থাৎ এটা কিন্তু মোহাম্মদ থেকে এমডি, মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ এমডি। তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ইউএসএ, সেক্ষেত্রে আমরা ডট ব্যবহার ফুল স্টপ ব্যবহার করেছি। যেখানে ফুল স্টপ ব্যবহার করা হয় না, ব্যতিক্রম, কিছু জায়গায় আমরা ফুল স্টপ ভুল করে দিয়ে ফেলি, কিন্তু সেখানে দেওয়া উচিত নয়। যেমন হেডিং বা শিরোনামে, কোনো বইয়ের নাম, আর্টিকেলের শিরোনাম বা চ্যাপ্টারের হেডিং এর শেষে ফুল স্টপ বসে না। সংক্ষিপ্ত রূপ যা এখন ডট ছাড়া প্রচলিত, বর্তমানে অনেক বড় সংগঠনের নামের ক্ষেত্রে ডট দেওয়া হয় না, যেমন ইউনিসেফ, নাসা, বিবিসি, এফবিআই। ইউনিট বা পরিমাপের সংক্ষেপে, অর্থাৎ বৈজ্ঞানিক পরিমাপের ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ বসে না। যেমন কেজি, যদিও কেজিটার ফুল মিনিং হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেজি, এই ক্ষেত্রে কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করব না, কারণ এটা ইউনিট বা পরিমাপের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহৃত হয় না। সেন্টিমিটার এর সংক্ষিপ্ত রূপ সিএম, হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করব না। মিলিমিটার এর সংক্ষিপ্ত রূপ এমএল, তারপরে আমরা ফুল স্টপ ব্যবহার করব না, কেন? এটা একটা পরিমাপের একক। এখন আমরা কোলন নিয়ে আলোচনা করব। কোলনের মধ্যে আমরা পাই যে বিস্তারিত তালিকা শুরু করতে যখন একটি পূর্ণাঙ্গ বাক্যের পরে আমরা কতগুলো জিনিসের নাম বা তালিকা দিতে চাই, তখন কোলন ব্যবহার করা হয়। এটি ব্যবহারের ফলে তালিকাটি মূল বাক্য থেকে আলাদা বা স্পষ্ট দেখায়। এইটা যদি একটু উদাহরণের দিকে খেয়াল করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন, আই নিড 3 things ফ্রম দ্য মার্কেট, সুগার, টি অ্যান্ড মিল্ক। কেন ব্যবহৃত হয়? এই কলমটা দেখেন, যাতে পাঠক বুঝতে পারে যে সামনের শব্দগুলো একটি তালিকার অংশ। অর্থাৎ আই নিড 3 things ফ্রম দ্য মার্কেট, এরপরে যে শব্দগুলো, সেটা কিন্তু একটা তালিকার অংশ। সুগার, টি
অ্যান্ড মিল্ক। নাটকের সংলাপ, স্ক্রিপ্ট, ডায়ালগ লেখার সময়, নাটক বা সিনেমার স্ক্রিপ্ট লেখার সময় বক্তার নামের পরে কোলন বসে, যা নির্দেশ করে যে ওই ব্যক্তি এখন কথা বলছেন। যেমন জাহিদ, এখন কথা বলবেন উনি, হ্যালো হাউ আর ইউ টুডে। এরপর স্টুডেন্টরা কথা বলবে, তাই স্টুডেন্টের পরে কোলন ব্যবহার করা হয়েছে, আই এম ফাইন স্যার, থ্যাংক ইউ। এবার ড্যাশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাক্যের মাঝখানে হঠাৎ কোনো অতিরিক্ত তথ্য বা চিন্তার পরিবর্তন বোঝাতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই স্কুল, the one I attended 10 years ago, and how much it has changed. এখানে দেখেন, I was thinking about my school, আমি আমার স্কুলকে নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এরপরে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, the one I attended 10 years ago and how much it has changed। আমরা বাংলা অর্থটা ভালোভাবে যদি করি, আমি আমার সেই স্কুলের কথা ভাবছিলাম যেখানে আমি 10 বছর আগে পড়তাম, আর ভাবছিলাম সেটি এখন কতটা বদলে গেছে। এই যে আমি অতিরিক্ত কিছু তথ্য দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমরা ড্যাশ ব্যবহার করব। কোনো বিষয়কে জোর দিয়ে বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। কোনো বাক্যে কোনো বাক্যের শেষে আহ, কোনো গুরুত্বপূর্ণ তথ্যকে আলাদা করে হাইলাইট করতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ, হি হ্যাড অনলি ওয়ান থিং অন হিজ মাইন্ড, সাকসেস। তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, সাফল্য। এই যে সাফল্যকে জোর দিয়ে বোঝানোর জন্য কিন্তু আমরা হাইফেন ব্যবহার করেছি। এখানে একটা লিখছি, এটা হচ্ছে বাক্যের শেষে, হ্যাঁ, কোড না, এখানে বটা মূলত সাদা কালারে লেখা হয়ে গেছে, সেজন্য বোঝা যাচ্ছে না। সংখ্যা বা সময়ের ব্যাপ্তি, যেমন তারিখ, সময় বা পেজ, নাম্বার বোঝাতে থেকে বা টু শব্দের বদলে এটি বসে। উদাহরণ, দ্য ক্লাস উইল বি ফ্রম 10 o'clock to 11 a.m. ক্লাসটি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হবে। এই যে থেকে, ইংরেজিতে যদি টু, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আরেকটি উদাহরণ খেয়াল করেন, রিড পেজেস 25 to 50 ফর টুমরোস লেসন। আগামীকাল পাঠের জন্য 25 থেকে 50 পৃষ্ঠা পড়ো। থেকের পরিবর্তে আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। বিরুদ্ধ বা সংযোগ বোঝাতে, দুই পক্ষ বা স্থানের মধ্যে সংযোগ বোঝাতে। যেমন ঢাকা, দ্য ঢাকা চিটাগাং হাইওয়ে। ঢাকা এবং চিটাগাং রোডটা কিন্তু, ঢাকা এবং চিটাগাং রোডের মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে, এটা সংযোগের ক্ষেত্রে আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। এছাড়াও আরেকটি উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, দ্য ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ম্যাচ, এখানে কিন্তু বিরুদ্ধ বোঝাচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু সংযোগ না, বিরুদ্ধ। কেন ড্যাশ ব্যবহার করা হয়? মনোযোগ আকর্ষণের জন্য, আরেকটা হচ্ছে কি, লেখাকে প্রাণবন্ত করার জন্য। মনোযোগ আকর্ষণের বিষয়টি কি? এটি কমার চেয়ে বেশি শক্তিশালী বিরতি দেয়, যা পাঠককেও নির্দিষ্ট তথ্যের জন্য আগ্রহী করে তোলে। যেমন আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম, আমি আমার স্কুলকে নিয়ে ভাবছিলাম, তারপর কিছু একটা বলেছিল। এখন যারা শ্রোতা, তারা কিন্তু সে কি ভাবছিল, কি বলবে, এর উপর খুব আকর্ষণ তৈরি হবে। এই ক্ষেত্রে আমরা ড্যাশ ব্যবহার করব। দ্বিতীয়ত আমরা পাই লেখাকে প্রাণবন্ত করা। সৃজনশীল লেখায় বা গল্পে চরিত্রের মনের আকস্মিক পরিবর্তন বা উত্তেজনা বোঝাতে ড্যাশ বেশ কার্যকর। আমরা হাইফেন নিয়ে আলোচনা করব। হাইফেন, ইংরেজি গ্রামারে হাইফেন বা সংযোগ চিহ্ন হলো একটি ছোট রেখা, যা মূলত শব্দগুলোকে একত্রে জোড়া লাগাতে বা নতুন শব্দ তৈরি করতে ব্যবহৃত হয়। অনেকে একে ড্যাশ এর সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু হাইফেন আকারে ছোট এবং এর কাজও ভিন্ন। যৌগিক শব্দ তৈরি করতে হাইফেন ব্যবহার করা হয় যখন দুই বা ততোধিক শব্দ মিলে একটি একক অর্থ প্রকাশ করে, অর্থাৎ একটি অর্থ প্রকাশ করে, তখন তাদের মাঝে হাইফেন বসে। উদাহরণ, মাদার ইন ল, এটা কিন্তু জাস্ট একটি অর্থ প্রকাশ করছে। মাদার ইন ল অর্থ হচ্ছে শাশুড়ি। হ্যাঁ, মাদার ইন ল, একাধিক শব্দ মিলে একটি শব্দ, একটি অর্থ প্রকাশ করছে, একটি শব্দের অর্থ প্রকাশ করছে। আইসক্রিম, হ্যাঁ, একাধিক শব্দ মিলে একটি শব্দের অর্থ প্রকাশ করছে। সংখ্যা বা ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করি। যেমন 21 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো যখন আমরা বানান করে লিখি, তখন তাদের মাঝে হাইফেন বসে। এছাড়া ভগ্নাংশ লিখতে এটি ব্যবহার করা হয়। 21, হ্যাঁ, 21, 55, 99, এর মাঝে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করেছি। 2/3, এটা কিন্তু ভগ্নাংশ। 1/4, এই ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু আমরা হাইফেন ব্যবহার করব। নির্দিষ্ট কিছু প্রিফিক্স বা উপসর্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন সেলফ, এক্স, অল, অ্যান্টি, প্রো, এগুলোর উপরে হাইফেন বসে। এছাড়া
বড় হাতের অক্ষরের আগে প্রিফিক্স যুক্ত হলেও এটি ব্যবহৃত হয়। যেমন সেলফ কনফিডেন্স, আমরা কিন্তু একটু আগে দেখলাম কিছু প্রিফিক্সের ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করবো। সেলফ কনফিডেন্স, এক্স স্টুডেন্ট। যখন লাইনের শেষে জায়গা কম থাকায় একটি বড় শব্দকে দুই ভাগে লিখতে হয়, তখন প্রথম অংশের পরে হাইফেন দিয়ে বোঝানো হয় যে শব্দটি এখনো শেষ হয়নি। উদাহরণ, আমরা কোনো কিছু লিখতে গিয়ে, যেমন দ্য স্টুডেন্টস আর লার্নিং অ্যাবাউট পাংচুয়েশন। হ্যাঁ, এই পাংচুয়েশন শব্দটি আমি এই উপর লাইনে লাইনে সম্পূর্ণ লিখতে পারিনি, আমাকে এর কিছুটা অংশ নিচের লাইনে লিখতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু বোঝাতে চাচ্ছি যে পাংচুয়েশনের বাকি অংশ নিচের লাইনে আছে, সেক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করবো উপর লাইনে। হ্যাঁ, দ্য স্টুডেন্টস আর লার্নিং অ্যাবাউট পাংচুয়েশন ইন দেয়ার ইংলিশ ক্লাস। এবার আমরা অ্যাপোস্ট্রফি নিয়ে আলোচনা করব। অ্যাপোস্ট্রফি মূলত মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। কোনো বস্তু বা বিষয় কার তা বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। এক বচনের ক্ষেত্রে সাধারণত কোনো নামের শেষে অ্যাস যুক্ত হয়, অ্যাপোস্ট্রফি তারপর অ্যাস যুক্ত হয়। উদাহরণ, জাহিদস পেন, জাহিদের কলম। মাই ফাদার্স কার, আমার বাবার গাড়ি, তাহলে মাই ফাদার্স, ফাদার্স বাবার। বহুবচন অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে যদি শব্দটি আগে থেকে অ্যাস দিয়ে শেষ হয়, তবে শুধু অ্যাপোস্ট্রফি বসে, বাড়তি কোনো অ্যাস লাগে না বা ব্যবহৃত হয় না। যেমন দ্য স্টুডেন্টস বুকস, খেয়াল করেন স্টুডেন্টস, এই স্টুডেন্টস এর শেষে কিন্তু অলরেডি অ্যাস আছে, আমরা কিন্তু অতিরিক্ত আর অ্যাস আনবো না, শুধুমাত্র আমরা অ্যাপোস্ট্রফিটাকে অ্যাস এর পরবর্তীতে দিয়ে দিব। ছাত্রদের বইগুলো, দ্য বার্ডস নেস্ট, পাখিদের বাসা। শব্দ সংক্ষেপ করতে ব্যবহৃত হয়। দুটি শব্দকে একত্রে জুড়ে দিয়ে ছোট করার সময় মাঝখানে বাদ পড়া অক্ষরের জায়গায় অ্যাপোস্ট্রফি বসে। ডু নট, আমরা এটাকে কি করলাম, ডোন্ট আনলাম। হ্যাঁ, জাস্ট এখানে নটের ওটাকে বাদ দিয়ে আমরা অ্যাপোস্ট্রফি বসিয়েছি। আই এম, আমরা কি এটাকে বাদ দিয়ে আই অ্যাপোস্ট্রফি তারপর এম, আই এম। ইট ইজ, ইটস। ইউ আর, ইউ আর। শি উইল, শিল, শি উইল। এটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। আমরা একটা প্যাসেজ লিখলাম, দেখেন আই এম না লিখে আই এম ঋতু, আই এম আমরা ফুল সম্পূর্ণ না লিখে লিখলাম কি, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, টুমরো আই উইল গো টু রাঙামাটি উইথ মাই প্যারেন্টস, ফ্রম হোয়ার, ফ্রম দেয়ার উই উইল গো বান্দরবনস, উই হ্যাভ প্ল্যান টু ভিজিট খাগড়াছড়ি টু। এবার আমরা কোটেশন নিয়ে আলোচনা করব। কোটেশন মার্কস বা উদ্ধৃত চিহ্ন মূলত কোনো বক্তার মুখের হুবহু কথা বা কোনো লেখার নির্দিষ্ট অংশকে আলাদা করে দেখানোর জন্য ব্যবহৃত হয়। এই দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ কোটেশন মার্ক দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডাবল কোটেশন মার্ক, যেটা আমেরিকান ইংরেজিতে এটি প্রধানত ব্যবহৃত হয়। সিঙ্গেল কোটেশন মার্ক, ব্রিটিশ ইংরেজিতে মূল উদ্ধৃতের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। সরাসরি উক্তির ক্ষেত্রে ব্যবহার হয় এই কোটেশন মার্ক যখন কোনো বক্তার মুখের হুবহু কথা বা বক্তব্য লেখায় তুলে ধরা হয়, তখন সেই কথাটুকু উদ্ধৃতি চিহ্নের ভেতর রাখা হয়। উদাহরণ, হি সেইড, সে বলেছিল, সে কিছু একটা বলেছিল সেটাকে আমরা হুবহু তুলে ধরতেছি। নলেজ ইজ পাওয়ার, এই কথাটুকুকে আমরা হচ্ছে ইনভার্টেড কমা যেটাকে আমরা বলি অথবা কোটেশন মার্ক বলি, তার ভিতরে রাখবো। গল্প, কবিতা বা আর্টিকেলের শিরোনামে কোনো বড় বইয়ের ভেতরে ছোট কোনো অধ্যায়, ছোট গল্প, কবিতা, গান বা পত্রিকা আর্টিকেলের নাম বোঝাতে কোটেশন মার্ক ব্যবহার হয়। যেমন উই রিড দ্য পোয়েম দ্য ড্যাফোডিলস ইয়েস্টারডে। উদ্ধৃতির ভেতরে আরেকটি উদ্ধৃতি থাকলে, যদি যদি কোনো ডাবল কোটেশনের ভেতরে আরেকটি কথা বা শিরোনাম উল্লেখ করতে হয়, তখন ভেতরের অংশটিতে সিঙ্গেল কোটেশন দিতে হয়। যেমন শি টোল্ড মি, সে কিছু একটা বলেছে, তাই না, সে বলেছিল, তার কথাটা যেটা আমরা সম্পূর্ণ তুলে ধরতেছি হুবু, সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন মার্ক কিন্তু ব্যবহার করেছি। আই জাস্ট লিসেন টু দ্য সং ইয়েস্টারডে বাই দ্য বিটলস। এক্ষেত্রে সে বলতেছে যে আমি আমি কি এইমাত্র বিটলসের ইয়েস্টারডে গানটি শুনলাম। তো সেক্ষেত্রে বিটলসের যে ইয়েস্টারডে গান শুনছে, ইয়েস্টারডে গানটাও তো কোটেশন মার্ক আনতে হবে। সেক্ষেত্রে এটা আমরা সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে ব্যবহার করব। তারপর শব্দের অর্থ বোঝাতেও কিন্তু কোটেশন মার্ক ব্যবহার হয়। যখন কোনো বাক্যে একটি নির্দিষ্ট শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়, তখন সেই অর্থটিকে কোটেশন মার্কের ভেতরে রাখা হয়। উদাহরণ, দ্য ওয়ার্ড অ্যাডিউ মিন্স গুড বাই। হ্যাঁ, অ্যাডিউ শব্দটির অর্থ কিন্তু গুড বাই। এক্ষেত্রে আমরা ডাবল কোটেশন মার্ক ব্যবহার করব। অনুদিত শব্দের ক্ষেত্রেও কোটেশন মার্ক ব্যবহার করা হয়। বিদেশি কোনো শব্দের ইংরেজি বা বাংলা অর্থ যখন পাশে লিখে দেওয়া হয়, তখন সেটি কোটেশনের ভেতরে থাকে। উদাহরণ, ইন স্প্যানিশ দ্য ওয়ার্ড অ্যামিগো মিন্স ফ্রেন্ড। হ্যাঁ, অ্যামিগো শব্দের অর্থ ফ্রেন্ড। এইভাবে যদি আমরা কোনো কিছু বলতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই ক্ষেত্রে এই শব্দের অর্থের ক্ষেত্রে কোটেশন মার্ক ব্যবহার করতে হবে। কেন কোটেশন মার্ক ব্যবহার করা হয়? মৌলিকত্ব বজায় রাখতে,
বিভ্রান্তি দূর করতে, মৌলিকত্ব বজায় রাখতে বলতে এটি পাঠককে স্পষ্ট জানিয়ে দেয় যে এই কথাগুলো লেখকের নিজের নয়, অন্য কারো হুবহু বক্তব্য। আর বিভ্রান্তি দূর করতে মূলত বাক্যের মূল বর্ণনার সাথে কারো মুখের কথা যেন মিলেমিশে না যায়, সেজন্য এটি ব্যবহৃত হয়। অর্থাৎ কেউ কিছু বলেছে, তার কথাটা হুবহুই আমরা জানতেছি, যে বলতেছে তার সাথে যেন মিলেমিশে না যায়, আলাদা করার ক্ষেত্রে আমরা কোটেশন মার্ক ব্যবহার করব। এক্সক্লামেশন মার্ক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই, এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন মূলত মনের প্রবল আবেগ, উচ্ছ্বাস বা আকস্মিক কোনো অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। প্রবল আবেগ প্রকাশে, অর্থাৎ আনন্দ, দুঃখ, বিস্ময়, ভয় বা রাগ, এই ধরনের তীব্র অনুভূতি প্রকাশ করতে বাক্যের শেষে এই চিহ্ন বসে। উদাহরণ, হুররে উই ওন দ্য গেম। এখানে কিন্তু বাক্যটা আনন্দ বোঝাচ্ছে, হুররে আমরা খেলাটি জিতেছি। এই আনন্দ যেহেতু বোঝাচ্ছে, একটা বিস্ময় বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এক্সক্লামেশন মার্ক ব্যবহার করতে হয়েছে এখানে। তারপর কি, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি এটা, বিস্ময় বোঝাচ্ছে। বাক্যের শেষে আমরা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করেছি। তারপর রাগ, স্টপ টকিং রাইট নাও, রাগ প্রকাশ করতেছে, তাই এখানে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করেছি। বিশেষসূচক অব্যয়ের পরে হঠাৎ কোনো অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত ছোট ছোট শব্দের পরে আমরা কিন্তু এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করবো, যেমন ওয়াও, দ্যাটস অ্যামেজিং। উদাহরণ, তারপর দেখেন, অ্যালাস হি ইজ নো মোর, এটা কিন্তু দুঃখ বোঝাচ্ছে, ওহ আই ফরগেট মাই কিস। জোরালো আদেশ বা সতর্কতার ক্ষেত্রে ব্যবহার হয়। সাধারণ আদেশের শেষে ফুল স্টপ বসলেও যখন আদেশটি খুব জরুরি বা চিৎকার করে বলা হয়, তখন এক্সক্লামেশন মার্ক বসে। হেল্প, যদি কেউ পানিতে পড়ে যায়, সে কিন্তু বলবে না সাধারণভাবে হেল্প হেল্প হেল্প, সে চিৎকার করে বলবে হেল্প হেল্প হেল্প, আর জোরে চিৎকার করে বলবে, হ্যাঁ, অনেক জোরালো করে বলবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। তারপর ধরুন, ওয়াচ আউট, দেখো দেখো, ফায়ার, আগুন লেগে গেলে কেউ সাধারণভাবে বলবে না আগুন আগুন, সে বরং চিৎকার করে বলবে আগুন, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। সম্বোধন বা গুরুত্ব বোঝাতে কাউকে খুবই উচ্ছ্বাসের সাথে ডাকলে বা কোনো নির্দিষ্ট কথা জোর দিতে এটি ব্যবহার করা হয়। হ্যাপি বার্থডে জাহিদ। হ্যাঁ, কাউকে সম্বোধন করার ক্ষেত্রে এখানে কিন্তু নামটা সম্বোধন করা হয়েছে, সম্বোধন করার ক্ষেত্রে কিংবা উচ্ছ্বাসের সাথে ডাকলে কিন্তু আমরা লিখার ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। কেন এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়? কথার তীব্রতা বোঝাতে, অনুভূতির পার্থক্য বোঝাতে। তীব্রতা বলতে কি, এটি পাঠককে বুঝতে সাহায্য করে যে বাক্যটি শান্তভাবে বলা হচ্ছে না, বরং অনেক আবেগ, চিৎকার করে বলা হচ্ছে। অনুভূতির পার্থক্য করতে সাধারণত একটি বাক্যকে বিশেষ অর্থ দিতে এটি কাজ করে, যেমন ইউ আর হেয়ার, তুমি এখানে। হ্যাঁ, একটা অনুভূতি কাজ করছে, আবেগ। আবেগ সহ যদি ইউ আর হেয়ার, আরে তুমি এইখানে, আরে তুমি এইখানে, এটা আবেগ। কিন্তু কেউ কারোর সাথে দেখা হয়ে গেল, আরে তুমি এইখানে। জরুরি পরিস্থিতি বোঝাতে, বিপদ বা সতর্কতা দ্রুত মানুষের নজরে আনার জন্য কিন্তু আমরা এই এক্সক্লামেশন মার্ক ব্যবহার করি। কোটেশন মার্ক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা পাবো ইংরেজি গ্রামারে, সরি কোশ্চেন মার্ক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা পাবো ইংরেজি গ্রামারে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হয় সরাসরি প্রশ্নের শেষে। যেমন, যখন আপনি কাউকে সরাসরি কোনো প্রশ্ন করেন, তখন সেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এই বাক্যগুলো সাধারণত WH ওয়ার্ডস, যেমন হু, হোয়াট, হোয়ার, ওয়েন, ওয়াই, হাউ। তাছাড়া অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ডু, ক্যান, উইল, হ্যাঁ, ডাজ, ডিড, এগুলো দিয়ে শুরু হয়। উদাহরণ, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ডু ইউ লাইক সিঙ্গিং, তুমি কি গান গাইতে ভালোবাসো? তুমি কি গান গাইতে পছন্দ করো? এই যে প্রশ্ন করা হচ্ছে সরাসরি, যেহেতু আমি প্রশ্ন করা বোঝাচ্ছি, মানুষ যাতে এটা বুঝতে পারে, লিখার ক্ষেত্রে আমি যদি লিখার ক্ষেত্রে এই বাক্যটা লিখি এবং প্রশ্নবোধক চিহ্ন না দেই, তাহলে কিন্তু সে বুঝবে না আমি যে তাকে প্রশ্ন করেছি নাকি প্রশ্ন করিনি। ট্যাগ কোশ্চেনের শেষে কিন্তু কোনো বিবৃতি শেষে যখন নিশ্চিত হওয়ার জন্য ছোট একটি প্রশ্ন চিহ্ন দেওয়া হয়, তখন শেষে এই চিহ্ন বসে, যেমন ইউ আর অ্যান ইংলিশ টিচার, আরন্ট ইউ, তুমি একজন ইংরেজি শিক্ষক, তাই নয়? অর্থাৎ সে একজন ইংরেজি শিক্ষক, আমি জানি, তারপরও তার থেকে একটু সম্মতি নিতে চাচ্ছি, হ্যাঁ, তাই নয় কি? এইটা বোঝাতে ক্ষেত্রে একটা ছোট একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি। আর এই প্রশ্ন জোড়ার ক্ষেত্রে আমরা আরন্ট ইউ বলেছি, শেষে অবশ্যই একটা আমাদেরকে ট্যাগ কোশ্চেন যেহেতু ব্যবহৃত হয়েছে, শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হবে। ইটস রেইনিং, আমি জানি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তারপরেও আমি আবারও প্রশ্ন করছি, আমি চাইবো হ্যাঁ বোধক উত্তর দিবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। অনুরোধ বা বিনয় প্রকাশের ক্ষেত্রে অনেক সময় আমরা বিনয়ের সাথে কিছু করতে বলি, যা দেখতে প্রশ্নের মতো, সেক্ষেত্রেও এটি বসে। কুড ইউ হেল্প মি প্লিজ উইথ দিস লেসন। এটা যদিও একটা বিনয়ের ক্ষেত্রে রিকোয়েস্ট করা হচ্ছে, তারপরও কিন্তু আমরা এই ক্ষেত্রে প্রশ্ন করব, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব।
সেমিকোলন আলোচনা করব। অর্থাৎ সেমিকোলন ইংরেজি গ্রামার একটি চমৎকার বিরাম চিহ্ন। এটি কমার চেয়ে বেশি বিরতি দেয়, কিন্তু ফুল স্টপের মতো বাক্যকে পুরোপুরি শেষ করে দেয় না। সহজ কথায় এটি দুটি বাক্যকে আলাদা করে তাদের বদলে একটি সেতু তৈরি করে। দুটি সম্পর্কিত স্বাধীন বাক্যকে যুক্ত করতে যখন দুটি পূর্ণাঙ্গ বাক্যের অর্থের দিক থেকে একে অপরের সাথে গভীরভাবে যুক্ত থাকে, তখন তাদের মাঝে ফুল স্টপ না দিয়ে সেমিকোলন ব্যবহার করা হয়। উদাহরণ: আই লাভ টিচিং ইংলিশ, ইট ইজ মাই প্যাশন। খেয়াল করুন, দুটোই স্বাধীন বাক্য। আমরা এটা ফুল স্টপ দিয়ে আলাদা করছি না, বরং আমরা এটা কি করলাম, সেমিকোলন ব্যবহার করলাম। ট্রানজিশন ট্রানজিশন ট্রানজিশনাল শব্দের আগে দুটি বাক্যকে যখন হাউএভার, দেয়ারফর, মোরওভার, আদারওয়াইজ, ইনফ্যাক্ট এই ধরনের শব্দ দিয়ে যুক্ত করা হয়, তখন সেই শব্দের আগে সেমিকোলন এবং পরে কমা বসে। আই ওয়াজ সিক, হাউএভার, আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এই যে ট্রানজিশনাল শব্দ যেমন হাউএভার, মোরওভার, আদারওয়াইজ, ইনফ্যাক্ট এই ধরনের শব্দের আগে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। এই ভিডিওর আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।